নমস্কার, কথা হোকের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। এই মুহূর্তে যখন আমি কথা হোকের এই এপিসোডটা আপনাদের সামনে নিয়ে আসছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা যখন কথা বলবো তখন হয়তো আমাকে ব্রেক করতে হবে বা ব্রেকিং নিউজ আসবে। আরেকটা ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে বা আরেকটা ফ্লাইট টেকনিক্যাল কোনো একটা সমস্যার জন্য, যান্ত্রিক কোনো একটা ত্রুটির জন্য হয়তো যে বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, ধরুন কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল, সেটা ঘুরে আবার কলকাতায় ফিরে এসেছে। বা হয়তো এই মুহূর্তে যে খবর আপনাদের কাছে নিয়ে আসতে হবে সেই খবরটা দুঃখজনক বা ভয়ের, আতঙ্কের। আমরা প্রত্যেকে কম বেশি ট্রেনে বা প্লেনে যাতায়াত করি এখন। অনেকে আমরা যারা বাইরে থাকি এই মুহূর্তে, যারা ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই বা মধ্যপ্রাচ্যের কোনো জায়গাতে হয়তো পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। আমি নিজে একটা সময় মুম্বাই বা দিল্লিতে কাজ করতাম। আমাদের ওই ছোটোবেলায় লক্ষ্মীর ভাঁড় যেরকম ছিল সেরকম একটা বাজেট থাকতো। সে বাজেটটায় অল্প অল্প করে, যখন আমরা প্রথম চাকরিতে ঢুকি, অল্প অল্প করে একটা টাকা আমরা জমিয়ে রাখতাম। হঠাৎ যদি বাড়ি থেকে কোনো খারাপ খবর আসে, ঠিক সেই সময় ফ্লাইটটা ধরার যে বড় টাকাটা, সেই টাকাটা ওখানে যেন থাকে। এভাবে আমরা ফ্লাইট বা ট্রেনকে আমাদের সাথে প্রতিদিন যুক্ত করে নিয়েছি। কিন্তু তারপরেও আমরা টাকা দিচ্ছি। হ্যাঁ, 2000 টাকা ফ্লাইটের খরচা ছিল আগে দিল্লি, এখন সেটা 5000 টাকা, সেটা হয়তো 8000 টাকা হবে। কুম্ভ মেলার সময় 15,000 টাকা, 17,000 টাকা আমরা দেখেছি প্রয়াগরাজের ফ্লাইট কস্ট, আমরা সেটাও দিয়েছি। বা হয়তো যারা কোম্পানিগুলো রয়েছে তারা জেনেছে যে আমরা প্রয়াগরাজের সময় ওই টাকা দিয়েই প্লেনে করে প্রয়াগরাজে আসব এবং পুণ্যটা করব। বা কোনো ভূমিকম্পের সময় বা উত্তরাখণ্ডের যে মহাপ্রলয় যখন হয়েছিল, তখন ফ্লাইট কস্টের দাম 15,000, 20,000, অনেক ক্ষেত্রে আমরা 25,000ও ফ্লাইট কস্টের দাম দেখেছি। ঘটি বাটি বিক্রি করে প্লেনে চেপে বাড়ি ফেরা। কোভিড থেকে এটা শুরু হয়েছে এবং এটা নিয়ে বিতর্কও যথেষ্ট রয়েছে। কিন্তু এবার বোধহয় স্পষ্ট ভাষায় চোখে চোখ রেখে কিছু কিছু বিতর্ক শেষ করার পালা। হ্যাঁ, ভারতবর্ষে বিভিন্ন সংস্থা তারা বিমান চালায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা একচেটিয়া রাজ তৈরি করার চেষ্টা যেন ভারতবর্ষে হচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষে যদি প্লেন চালাতে হয় তার জন্য নিশ্চয়ই প্রচুর টাকা লাগে। একটা প্লেন আসা যাওয়ার জন্য নিশ্চয়ই অটো বা রিক্সা যে টাকায় আসা যাওয়া করতে পারে সেই টাকা বা সেই মেনটেন্যান্স কস্ট বা সেই তেলের খরচা বা মোবিলের খরচাও বোধহয় লাগে না, তার থেকে কয়েকশো গুণ লাগে। কিন্তু তারপরে নিরাপত্তাটা কোথায়? ট্রেনের নিরাপত্তা কোথায়? আমরা বারবার রেলমন্ত্রীকে এই প্রশ্নটা করেছিলাম, কারণ যখন ট্রেন দুর্ঘটনা হয় তখন আমাদের একটা সাধারণ লব্জে আমরা একটা কথা বলে দিতাম যে ভিআইপিদের তো কিছু হয় না। কিন্তু আহমেদাবাদ, লন্ডনের ফ্লাইটে আমরা দেখলাম ভিআইপিদেরও হয়, ভিভিআইপিদেরও প্রাণ চলে যেতে পারে। এবং তারপরেই বোধহয় গোটা দেশ নড়ে চড়ে বসলো। 200 জনের ওপরে জাস্ট বেঘরে মারা যাওয়া কার জন্য? আজকের বিষয় ভারতে উড়ান আতঙ্ক একচেটিয়া রাজের ফলে না নজরদারির অভাবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো। রয়েছেন আমার ডান দিকে মলয় দত্ত, প্রাক্তন জেনারেল ম্যানেজার এটিসি। তার ঠিক পাশে রয়েছেন রাজপুত্র চন্দ্র। রাজপুত্র রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী এবং নিত্যযাত্রী, ফ্রিকুয়েন্ট ফ্লায়ার যাকে বলা হয়। তার পাশে এই মুহূর্তে রয়েছেন ক্যাপ্টেন অরিন্দম দত্ত, পাইলট। আমার উল্টো দিকে রয়েছেন আর্য ঘোষ, নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ। তার ঠিক পাশে মাঝখানে রয়েছেন পায়েল মুখার্জি, অভিনেত্রী এবং অবশ্যই ফ্রিকুয়েন্ট ফ্লায়ার। এবং তার পাশে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাপস অধিকারী, প্রাক্তন জয়েন্ট জেনারেল ম্যানেজার, এয়ার ট্রাফিক কন্ট্রোল। আমি শুরুটা করতে চাই মলয়বাবুকে দিয়ে। মলয়বাবু, আজকে পক্ষ বিপক্ষ, তর্ক বিতর্ক, রাজনৈতিক তরজা কোনো জায়গা নেই। কার অভাবে আমরা এই আতঙ্কে বিমান যাত্রাটা করছি? মানে আমি আমার সহকর্মী ইনফ্যাক্ট পায়েল বা রাজপুত্রদের সাথেও যখন কথা বলছিলাম, তারা বলছে যে যখন প্লেনটা টেক অফ করে তখন ওই বুকে সত্যি কোনোদিন যেটা হয়নি, বহু বছর যেটা হয়নি, সেই আবার ওই ভয়টা, ওই ঢিপ ঢিপ করা, এটা শুরু হয়েছে। কিসের জন্য? মলয়বাবু, আপনার সময় শুরু এখন। এটা ঠিক যে এই দুর্ঘটনাটা হওয়ার পর থেকে এখন মোটামুটি যারাই প্লেনে ট্রাভেল করছে বা করবে ভবিষ্যতে, প্রত্যেকের মনে একটা ভয় তো ঢুকে গেছে, এটা মানতেই হবে। ওই ভয়টা চট করে এখন যাবে না, ওই ভয় নিয়েই আমাদেরকে প্লেনে ট্রাভেল করতে হবে। এটার
সুরাহা ইমিডিয়েটলি হবে না কেন, এটা একটা ট্রমা। হোল নেশন ওয়াজ ট্রমাটাইজড। নেশন কেন, সারা পৃথিবী ট্রমাটাইজড। যে এরকম হয় নাকি পৃথিবীতে কখনো, যে প্লেন টেক আপ করলো আর মুখ থুবড়ে পড়লো এবং তাতে যতজন প্যাসেঞ্জার ছিল, যতজন ক্রু মেম্বার ছিল, সবাই আগুনে পুড়ে একটা মর্মান্তিক মৃত্যু হলো। সেই ভয়টা এখন থাকবে, বেশ কিছুদিন থাকবে। এবং এই ভয় থেকে কি করে তাদেরকে আমরা বের করে আনবো, যারা আমরা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি, তাদের কাছে এই মুহূর্তে কোনো উত্তর নেই। এই কারণে যে এটা তদন্ত যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না তদন্তের পরে তার রেজাল্টটাকে পাবলিশ করা হচ্ছে, লোকজনকে জানানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমরা একটু চুপ করে থাকাই ভালো। বা আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি, আমরা বড়জোর স্পেকুলেশন করতে পারি, আন্দাজে কিছু কথা বলতে পারি, যে কথাটা কোনো যুক্তিযুক্ত নাও হতে পারে, আর নানা রকম হাইপোথিসিস চলছে। তো এক্ষেত্রে এমন একটা এয়ারলাইন্সের সাথে এই ঘটনাটা ঘটেছে, যেটা হচ্ছে এককালে ভারতের ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম সেই ন্যাশনাল ক্যারিয়ারটাকে প্রাইভেটাইজ করা হলো। প্রাইভেটাইজ করার পরে আরও পদক্ষেপ আছে। আমরা দেখলাম সেই প্রাইভেটাইজেশনের পরে ওটাকে চারটে এয়ারলাইন্সকে মার্জ করে দেওয়া হলো, মার্জার অফ 4 এয়ারলাইন্স। এবং তাতে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কী হলো দেখার দায়িত্ব হচ্ছে রেগুলেটরি অথরিটি, আমাদের এক্ষেত্রে ডাইরেক্টর জেনারেল সিভিল এভিয়েশন ডিজিসিএ। সে তার যে টিম আছে, সেই টিম দিয়ে সে এই যে কাজগুলো হচ্ছে যেটা রিলেটেড টু এভিয়েশন, সেটাকে তারা পর্যবেক্ষণ করবে, তারা নজরদারি করবে এবং তাদের নজরদারির উপরেই নির্ভর করবে যে আমাদের ভবিষ্যতে সেফটি কতটা মেনটেন হবে। এবং তারা যদি সে নজরদারি বাড়িয়ে তারা যদি লোককে অ্যাসিওর করতে পারে যে না এরকম ঘটনা ভবিষ্যতে আর হবে না, তাহলেই লোকের মন থেকে ওই ভয়টা আস্তে আস্তে কাটবে। ঠিক ঠিক। আমি পায়েল আপনার কাছেই যাচ্ছি। পায়েল, সাধারণভাবে মানে আমার বা তোমার সাধারণভাবে যে ভয়গুলো, সেই ভয়গুলো আজকে বলার বোধহয় প্ল্যাটফর্ম এই কথা হোক, এবং খুব স্পষ্ট ভাষায় মানে প্লেন ক্র্যাশে কী কী স্টেপস নেওয়া হয়েছে বা কী কী নেওয়া হয়নি, বা আমি তোমাকে 1 টাকা দিচ্ছি তার কি পরিষেবা আমি পাচ্ছি, ভাই এটা তো বলার জায়গায় এসেছে। পায়েল, প্রথমেই 12 জনের বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন এবং তাদের পরিবারকে গভীর শোক এবং সমবেদনা জানাতে চাই। এটা আজকের আমাদের প্রযুক্তি এত এই যে পর্যায়ে পৌঁছেছে, আমরা রকেট পাঠাচ্ছি চাঁদে, আমরা নিজেরা যাচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক প্রশ্ন মাথায় আসছে। আমরা এরোনটিক্স বুঝি না বলে প্রশ্নগুলো তো আসবে না সেটা নয়, অনেক এইটুকু কি মেজারমেন্ট নেওয়া যেত না, সেফটি মেজারমেন্ট নেওয়া যেত না? কারণ আমরা কিন্তু অনেকবার অনেক রকম ভিডিওতে এই ক্র্যাশটা হওয়ার পরে দেখতে পাচ্ছি যেখানে কিনা দেখাচ্ছে এই বিভিন্ন এয়ার ইন্ডিয়ার যে বিমান, সেখানে কিন্তু অনেক রকমের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সেখানে কখনো এয়ার কন্ডিশনিং সিস্টেম ঠিকঠাকভাবে অপারেট হচ্ছে না, বা স্ক্রিনিং সেটা ঠিকঠাকভাবে অপারেট হচ্ছে না। আমি একজন ফ্লায়ার হিসেবে আমরা কিন্তু সাপোজ এই এয়ার ইন্ডিয়া বা বোয়িং এই শব্দগুলো শুনলে তারপরে মানে দুগুণ দাম দিয়েও কিন্তু আমরা টিকিটটা কেটে থাকি। আমরা তখন ভাবিও না যে যারা পাইলট আছেন তারা প্রশিক্ষিত কিনা, যে বিমানটাতে আমরা যাচ্ছি সেটা নিরাপদ কিনা, তার প্রপার মেনটেনেন্স হয়েছে কিনা। কারণ আমরা জানি এই ব্র্যান্ডগুলো, এই নামগুলোতে আমরা ভরসা করি। আমরা এয়ার ইন্ডিয়া মানে আমরা এত কাল অবধি জানতাম যে এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই, আমরা শুধু দেখবো যে আমাদের টিকিটটা ঠিকঠাক আছে কিনা বা আমরা ঠিকঠাক পজিশনটা পাচ্ছি কিনা ফ্লাইটে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম এয়ার ইন্ডিয়ার মতো বড় নামের সাথে এই ঘটনা, এবং এই ঘটনা কিন্তু শুধু যারা বিমানে যাচ্ছে তাদের সাথে নয়, যারা আমরা নিচে আছি তাদের। আজকে আমরা এই স্টুডিওর মধ্যে আজকে রয়েছি, আমাদের কি কোনো গ্যারেন্টি আছে যে আজকে কলকাতা বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট এসে আমাদের এই স্টুডিওর উপরে ভেঙে পড়বে না? আমরা যখন এই কথাগুলো বলছি তখন ইতিমধ্যে একটা খবর কিন্তু হয়ে গেছে, সেটা হচ্ছে আহমেদাবাদের ঘটনার পরে বিমানবন্দরের নয়া নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদমের আওতায় যে সমস্ত মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে কোন ফ্ল্যাট, কোন বাড়ি, সেগুলোর কি ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে সেটা এখন থেকে বিমানবন্দরকেও লুপে রাখতে হবে, তাদেরকে নিয়ে এই বাধ্যতামূলক ক্লিয়ারেন্সটা দিতে হবে। এটা কেন এতদিন ফলো করা হয়নি? কেন এতদিন 3-4 G+3 বা G+4 অ্যালাউ হওয়া উচিত? সেখানে কিন্তু আমরা দেখেছি এই মধ্যমগ্রাম চত্বরেই আমি তোমাকে দেখিয়ে দিতে পারি 17-18 তলার বাড়িও কিন্তু আছে, সেগুলো কারা অ্যালাউ করেছে?
সেটা কি প্রশাসনের হাতে ছিল না? তাই সেটা কি আগে থেকে সেটাতে রোধ করা যেত না? এবং যদি বলো আতঙ্কের দিক থেকে, আমি কালকেই, যেহেতু আমার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, আমি বাইরেও বিভিন্ন কাজের সূত্রে যেতে হয়, আমি কালকেই ব্যাক করেছি একটি ফ্লাইটে, এবং আমার বাড়ি থেকে আমাকে বারবার বারণ করছিল এয়ার ইন্ডিয়ায় আসবে না। এতদিনের আমাদের যে বিশ্বাস, সেটা কিন্তু ভেঙে গেছে কোথাও একটা। এবং আমি যে উঠেছি, আমার ওঠার থেকে, আমি বাড়িতে অনেক কিছু বলেছি, কিন্তু ওঠার থেকে আমার একটা প্যালপিটেশন কাজ করছে যে সব ঠিক আছে তো। আমি সমানে এদিক দেখছি ওদিক দেখছি, যে মানে কোথাও একটা, যে যখন যে ওখানে বলতে থাকে না যে এরোস্ট্রেস যে এটা করুন এটা করুন, সেইগুলোর ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ঠিকঠাক বলছে তো। প্রথমবার নির্দেশিকাগুলো মন দিয়ে শোনা, যখন এয়ারলাইন্সের লোকে ট্রাভেল করে, সেই যে একটা ফিলিং হয়, সেই রকম তার থেকেও হয়তো বেশি একটা টেনশন মোমেন্ট তৈরি হয়েছিল। বেশ, আমি ক্যাপ্টেনের কাছে যাচ্ছি। ক্যাপ্টেন অরিন্দম দত্ত, অনেকগুলো প্রশ্ন আছে আমি যেগুলো তাপসবাবু এবং আপনাকে জিজ্ঞেস করব, এবং সিকিউরিটি অ্যাসপেক্টে আর্যদার কাছে যাব। 3টে প্রশ্ন আমি যদি একদম সাধারণ মানুষের প্রশ্ন করি, 3টে প্রশ্ন যেটা মানে এতদিন, মানে ক্যাপ্টেন গোপীনাথের আসার আগে অবধি একটা এলিটিজম চলতো, জানো, যে বড় লোকেরা, ধনী ব্যক্তিরা তারা প্লেনে যাবে, সেটা ভেঙে দেওয়া হয়েছে, এবং এই বিপ্লবটা ভারতেই হয়েছে, এটা খুব ভালো। কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে অদ্ভুতভাবে, ধরুন আজকেই যদি ভগবান না করুক আহমেদাবাদ বা মুম্বাই, পুনে, কোথাও একটা কোনো ঘটনা, এই মুহূর্তে যদি আমাকে যেতে হয়, প্রথম যে জিনিসটা আমি দেখবো সেটা হচ্ছে ডাইনামিক প্রাইসিংয়ের নামে 20,000, 25,000 বিভিন্ন রেটে, মানে কিছু মনে করবেন না, মানে মা বাবা নেই দামের, 20,000, 25,000, 5,000 টাকার ফ্লাইটেও। দ্বিতীয় যেটা, সেটা হলো আমি ঠিক আছে দিলাম, যাওয়ার সময় আমি দেখছি ফ্লাইট ডিলে করে 5-6টা ডিলের পরে প্রায় 1.5 ঘন্টা, তাতে আমার ট্রেনে করে হয়তো অনেকটা এগিয়ে যাওয়া যেত। এর পরের ধাপে হচ্ছে যে সেই ফ্লাইটটা যখন নামবে, সেই ফ্লাইটটা তো নামছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন। টেকনিক্যাল স্ন্যাগের জন্য দিল্লি থেকে মুম্বাই, আবার ঘুরে মুম্বাই থেকে দিল্লি চলে আসছে, অনেকগুলো সমস্যা হচ্ছে, যাতে মানে কিছু মনে করবেন না, কিন্তু গোটা ব্র্যান্ড ইমেজ, আমরা যারা কমিউনিকেশন ব্র্যান্ডিংয়ের মানুষজন, দূর থেকে যেন দেখে মনে হচ্ছে গোটা ব্র্যান্ডটা তছনছ হচ্ছে। এয়ার ইন্ডিয়া শুধু বলছে না, এভিয়েশন সেক্টরের বলছে। এই উড়ান এখন পরিষেবার জায়গায় আতঙ্ক শব্দটা পাশে চলে আসছে, রিপাবলিকও সে কারণেই এই ডিবেটটা করছে। প্রবলেমটা কি হচ্ছে স্যার? খুব বেসিক কথা, কোনো একটা যদি ডিজাস্টার হয়, তারপর তার সাথে সাথে অনেকগুলো কোয়েশ্চেন মার্ক শুরু হয়, যেটা এটাতে হয়েছে। ইভেন আমরা যখন ট্রেনেও কোনো ডিজাস্টার দেখি, তখন কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন মার্ক রাইজ করে। বাট এভিয়েশন ক্ষেত্রে যেহেতু একটা বড় ঘটনা ঘটেছে, আপনি যদি সারা পৃথিবীতে দেখবেন যে কিন্তু এভিয়েশনের ডিজাস্টার ভীষণই কম, মানে সেই মানে ক্যালকুলেশনই আসবে না। প্লেনে যাওয়াটা সেফ, ডেফিনেটলি সেফ। যখন কোনো ডিজাস্টার কোনো না কোনোটা এফেক্ট করেছে, সেটা নিয়ে তো আমরা দ্বিমত হতে পারবো না। এবার একটা ঘটনার পর প্যাসেঞ্জারদের মনে একটা বড় কোশ্চেন মার্ক আসবেই, শুড আই ফ্লাই উইথ এয়ার ইন্ডিয়া অর শুড আই ফ্লাই উইথ আদার এয়ারলাইন? শুড আই, তারপরেও আসবে আমি কি এয়ারক্রাফটে ফ্লাই করব না ট্রেনে করে যাব। কেউ তো একটা অ্যাড, মানে ছোট্ট ক্লিপিংস দেখছিলাম, সে আবার সাইকেল করে যাওয়ার একটা ক্লিপিংস আমি দেখেছি। সো এগুলো আসতেই পারে, এগুলো না আসার কিছু নেই। আমি আপনার থেকে একটু টাইম নিচ্ছি। একটা ক্লিপিংস এসছে যে এয়ার কন্ডিশন কাজ করছে না, ম্যাডামও বলছিলেন যে এয়ার কন্ডিশন কাজ করছে না। এয়ার কন্ডিশনটা আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যখন ওখানে টেম্পারেচার 42 ডিগ্রি, সেখানে এয়ারক্রাফটকে ফ্লাই করানো একটা টাফ ব্যাপার, আমাকে এক্সট্রা পাওয়ার দিতে হবে। এই এক্সট্রা পাওয়ার আমি করতে পাবো ইঞ্জিন থেকে, এয়ার কন্ডিশনও কিন্তু পাওয়ার পায় ইঞ্জিন থেকে। সো হোয়াট উই ডু, আমরা কিন্তু ওই ট্যাক্সি বা ওই সময় এয়ার কন্ডিশনটাকে অফ করে রাখি, পাওয়ার দিয়ে এয়ারক্রাফটটা ফ্লাই করার পর, ল্যান্ডিং গিয়ার আপ করার পর আমরা আবার অন করে দিই। এটা কেউ যদি মনে করে যে এয়ার কন্ডিশন অফ করে আমি আহমেদাবাদ থেকে হিথ্রো যাব, এটা আজগুবি ব্যাপার। সেটা কখনো না, আমি একটা পাওয়ারকে স্টপ করে আরেকটা জায়গায় আমি অ্যাপ্লাই করছি ফর সেফটি পারপাস। তো পাইলট যদি কোনো কিছু জিজ্ঞেস করে, দুজন ক্যাপ্টেন রয়েছে, তারা যদি কোনো ডিসিশন নেয়, ইনস্ট্যান্ট ডিসিশন, তো সেটা পাইলটদের সেফটির জন্যে। আপনি একটা কথা বললেন ডিলেটাও কিন্তু হয় এয়ারক্রাফটের সেফটির ব্যাপার মাথায় রেখে। আমি কোনো জায়গা থেকে এলাম, ছোট একটা স্ন্যাক পেলাম, সেই স্ন্যাকটা ঠিক করতে আমার 10 থেকে 15 মিনিটস যাওয়ার কথা, হয়ে গেল 30 মিনিটস। তো সেখানে কিন্তু প্যাসেঞ্জারদের সেফটি কথা মাথায় রেখেই কিন্তু আমাকে ওই কাজটা কমপ্লিট করতে হবে। উইদাউট দ্যাট কমপ্লিশন আমি কিন্তু এয়ারক্রাফটটাকে রিলিজ করতে পারবো না। এটা গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের একটা ব্যাপার। কিন্তু ক্যাপ্টেন, একটা জিনিস আমি
মানে আমি বলে না, অনেকেই হয়তো আমাদের দর্শকেরা লক্ষ্য করছেন বড্ড বেশি ডিলে এখন এয়ারক্রাফটগুলোতে হচ্ছে, এটার কারণটা কি? মানে এটার কারণ হতে পারে এয়ারক্রাফট ফ্লাই করছে বেশি। আপনি সকালে আহমেদাবাদ থেকে শুরু করলেন, দিল্লি গেলেন, দিল্লিতে যেমন শিডিউলে চলছে, এবার কোনো ওয়েদার বা কোনো কারণে সেটা মাঝখানে কোনো জায়গায় ডিলে হলো, এই যে ডিলেটা হলো সেটাকে আপনি কম্পেনসেট করতে পারবেন না, কারণ আপনাকে ওই টাইমেই চলতে হবে, 2 ঘন্টার ফ্লাইট 2 ঘন্টাতেই কমপ্লিট করতে হবে, সেটা কমিয়ে আপনি কিন্তু 1 ঘন্টা 15 মিনিট করতে পারবেন না। আমি যদি পাওয়ারও এক্সট্রা দিই, আমি 2 ঘন্টার ফ্লাইটটা 1 ঘন্টা 50 মিনিট করতে পারবো, আমি কিন্তু 1 ঘন্টা 15 মিনিট করতে পারবো না, এটা একটা। এবং রুটেও যদি আমার কোনো জায়গাতে অন্যান্য এয়ারক্রাফট ল্যান্ডিং করছে বা চলে এসছে, ওয়েদার খারাপ, তার জন্য আমার ফ্লাইটটা অনেক সময় ডিলে হয়, মানে লেন্দি হয়, সেইটাকে আমি যখন কম্পেনসেট করতে পারবো না, এন্ড অফ দ্য ডে সন্ধ্যের দিকে ম্যাক্সিমাম টাইমই ফ্লাইট ডিলে হতে পারে। তো আমাকে একটা কথা বলুন ক্যাপ্টেন দত্ত, পাইলট হিসেবে কি কি সমস্যা বা একেবারে বাস্তবের কি কি অসহায়তা আছে যেগুলো আজ দর্শকদের বলা উচিত? আমি কিছু হলে সবচেয়ে আগে দোষ যেটা আপনার উপর বা আপনাদের উপরই আমাদের দিতে পছন্দ হয়, কারণ কি আপনারা একদম সামনে থাকেন বলে। যদি আপনি আপনাদের পার্সপেক্টিভটাও বলেন। আমি পয়েন্টটাতে আসতাম। ম্যাডাম জিজ্ঞেস করেছে পাইলট আর দে রিলায়েবল? দে আর ভেরি মাচ রিলায়েবল। বছরে তাদের 2 বার করে ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ে সিঙ্গেল ইঞ্জিন যদি ফ্লাই করতে হয়, টেক অফের পর কিভাবে টেক অফ করব, আমার যদি ইলেকট্রিক্যাল ফেল হয় সেটা কিভাবে আমি কন্ট্রোল করব, হাইড্রোলিক ফেল হয় কিভাবে কন্ট্রোল করব, বছরে 2 বার, এভরি 6 মান্থ আমাদের ট্রেনিং চলে সিমুলেটারে। আর ডাবল ইঞ্জিন ফেলিওর হলে? ডাবল ইঞ্জিন ফেলিওর যদি ফ্লাইং হয়, সেটা কিভাবে আমি গ্লাইড করব, কোন জায়গায় দেখব, এটিসির সাথে কথা বলবো যে আমার ফাঁকা জায়গা কোথায় আছে বা কোন অ্যাবেন্ডেন্ড এয়ারপোর্ট আছে, সেটা কথা বলে গ্লাইড করে নামবো। এরকম কখনোই চিন্তা করা উচিত না। পাইলট আর দে রিলায়েবল, এই কোশ্চেনটা আসা কখনোই উচিত না। আর এখানে যখন আপনাকে রিলিজ করা হয়, রিলিজ বলতে আমি গাড়ির ব্যাপারে বলছি তাহলে সুবিধা হবে, আমি অ্যাম্বাসেডার চালাচ্ছি, অ্যাম্বাসেডার চালাতে পারবো কি না, আমাকে যে ট্রেনার সে বলবে হ্যাঁ এখন চালাতে পারবে, ছেড়ে দেবে কলকাতা শহরে। এখানে পাইলটটা ঠিকমতো ফ্লাইং করতে পারছে কি না, সিমুলেটরের পর তাকে নর্মাল ফ্লাইংয়ে তাকে চেক করা হয়। তো এখানে যেদিন সে রিলিজ হবে, দ্যাট মিনস দ্যাট পারসন হি অর শি ক্যান ফ্লাই দ্য এয়ারক্রাফট অ্যালোন। মানে যদি আমার কমান্ডার রাজপুত, আমার কমান্ডার ফ্লাই করতে করতে সেন্সলেস হয়ে গেল, তো আমি সেই এয়ারক্রাফটটা সেফলি কোনো জায়গায় ল্যান্ড করতে পারবো কি না, যতক্ষণ না এটা কনফার্ম হচ্ছে, সেই পাইলট হি অর সে রিলিজ হয় না। সো পাইলট আর দে রিলায়েবল, ভেরি মাচ রিলায়েবল। আমি একদম শেষ করার আগে, আমি বাকিদের কাছে যাওয়ার আগে একটা প্রশ্ন, এটা যেহেতু আপনাকে পেয়েছি বলে এখানে, এই যে মাঝে মধ্যেই শুনি যে একটা প্লেন তাকে জরুরি অবতরণ করতে হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই প্লেনে পাখি ঢুকে গেছে বলে, এটার কারণটা কি? আমরা সাধারণভাবে একদম আমার যারা একেবারে বাচ্চা যারা রয়েছেন তাদেরও একটা কৌতূহল আছে যে পাখি ঢুকে যাওয়ার জন্য এত বড় একটা প্লেনের সমস্যাটা কি হয়? আহমেদাবাদ এয়ারপোর্টটা আমি ওখানে প্রচুর ফ্লাই করেছি। আহমেদাবাদে একটা স্ট্যান্ডিং নোটাম আছে, নোটাম মিন্স নোটিস টু দ্য এয়ারম্যান, যেখানে বার্ড অ্যাক্টিভিটি আছে, দ্যাট মিন্স আই হ্যাভ টু টেক কেয়ার। তো আমার ক্ষেত্রে হয়েছে বার্ড অ্যাক্টিভিটি ছিল, টেক অফ করতে পারিনি, আমি ওয়েট করেছি, এয়ারপোর্ট অথরিটি তারা ক্র্যাকার দিয়ে বার্ড সরিয়েছে। কারণটা কি? ওটা পাখিটার সমস্যাটা কি করে? সমস্যা আমি আমার ব্যক্তিগত একটা বার্ড হিট হয়েছিল, আমি আগে যে এয়ারলাইন ছিলাম সেটার একটা ছোট্ট কথা বলছি। তখন এয়ারপোর্টটা ছিল বেগমপেট এয়ারপোর্ট, এখন তো আমরা শামশাবাদ যাই। বেগমপেট এয়ারপোর্টটা শহরের মধ্যে। আমি সন্ধ্যাবেলা টেক অফ করছি, হঠাৎ আমার ফ্লাইট ছিল, আমি টেক অফ করছি, হঠাৎ দেখলাম একটা সাদা সামনে দিয়ে যেতে সন্ধ্যেবেলা মানে ভ্যানিশ হয়ে গেল। আমি বাঁদিকের ইঞ্জিনটা দেখলাম ড্রপ করলো আমাদের, তখন কেন টেক অফ আর ল্যান্ডিং এই সেগমেন্টটা ভীষণ প্রিসাইজ, মানে আমাকে প্রত্যেকটা মনিটর কিন্তু দেখে নিতে হয়, মানে কোনটা কি হচ্ছে না হচ্ছে। তো আমি দেখলাম বাঁদিকের ইঞ্জিনের যে ইন্ডিকেটার ড্রপ করেই আবার উঠলো। তো আমরা সাথে সাথে ওটাকে, তখনও V1-এ যাইনি, আমরা স্টপ বললাম। তো আমার সাথে একজন ফরেন ব্রাজিলিয়ান পাইলট ছিল, সেও আমার হাতের উপর রাখলো, একসাথে রিভার্স থ্রাস্ট দিল। রিভার্স থ্রাস্টটা খালি গ্রাউন্ডেই দেওয়া যায়, ওপরে দেওয়া যায় না। এয়ারক্রাফটটা দাঁড় করালাম, তারপরে এসে আবার টারম্যাকে যখন দাঁড়ালাম দেখলাম যে কি হয়, একটা ছোট্ট প্যাঁচা ওর ভেতর ঢুকে গেছে। প্যাঁচার তো খালি ব্লাড সেলগুলো দেখলাম যে ইঞ্জিনের চারদিকে রয়েছে, কিছু ফেদার রেগে রয়েছে।
কিন্তু ওই 1.5 কিলো 2 কিলোর প্যাঁচা আমার 4টে অ্যালয় ব্লেডকে, অ্যালয় ব্লেড মানে যথেষ্ট শক্ত, যে কোনো অ্যালয় আমরা জানি যে তা দিয়ে কোনো কিছু তৈরি হলে ভীষণ শক্ত এবং মজবুত, 4টে ব্লেডকে দড়ি পাকানোর মতো পেঁচিয়ে দিয়েছে। তো একটা পাখি 1.5 কিলোর একটা পাখি যদি ওরকম 4টে অ্যালয় ব্লেডকে, ওই ইঞ্জিনে ব্লেড প্রচুর থাকে তো, 4টে ব্লেডকে যদি ওরকম দড়ি পাকানোর মতো পেঁচিয়ে দিতে পারে, তাহলে আপনি চিন্তা করুন যদি একটা এয়ারক্রাফট ফ্লাই করছে সেখানে কোনো এক ঝাঁক পাখি বা একটা বড় পাখি সেটা যদি ইঞ্জিনে এফেক্ট করে তার কি অবস্থা হবে। তো এর যে কোনো ক্ষেত্রে বার্ড হিট যদি ইঞ্জিনে হয়, বার্ড হিট আমাদের ফিউজলেজে অনেকবার হয়, কিন্তু ইঞ্জিনে যখন হয় এটা সেফটি মেজার। তো অবশ্যই আমি আর্য ঘোষ এবং তাপসবাবু দুজনের কাছেই যাব, তারপর আমি রাজপুত্রের কাছে যাব। আর্যবাবু, মোশনটা যেটা ভারতের উড়ান আতঙ্ক একচেটিয়া রাজের ফলে না নজরদারির অভাবে, নজরদারির পার্টে কি কি সমস্যা? আমি মনে করি যে এই মোশনটা যেটা দুটোই একই, মানে একচেটিয়া রাজ আর নজরদারি দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। কেননা যদি নজরদারির অভাব হয় তাহলে ওই একচেটিয়া রাজটা থেকেই থাকবে যে বিপদের ক্ষেত্রে। সেই জিনিসটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি, 1932 সালে এয়ার ইন্ডিয়ার যাত্রা শুরু হয়, তারপর থেকে আমি যেটুকুনি দেখছিলাম মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে 11টা। তার মধ্যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 101-এর কথা আপনাদেরকে আজকে আমি বলবো, যার ফ্লাইটের নামটা ছিল কাঞ্চনজঙ্ঘা। তো এটা হয়েছিল জানুয়ারি 24, 1966-এ। তো সেই ফ্লাইটটা লোকেশন মানে ক্র্যাশের লোকেশন ছিল মবলা, ফ্রান্সে, এবং সেটা যাচ্ছিল বম্বে থেকে নিউ ইয়র্ক, বেইরুট, জেনিভা অ্যান্ড লন্ডন হয়ে। তো সেইখানে ফেটালিটিস ছিল সবাই, 117 অন বোর্ড, তার মধ্যে 106 জন যাত্রী ছিল, 11 মারা যান তারা, ক্রু মেম্বার ছিল। তা থেকে মারা গেছিল জানেন কে? ডক্টর হোমি ভাবা, যিনি আমাদের নিউক্লিয়ার এনার্জি পথিকৃৎ, তাকে আমরা হারিয়েছিলাম। আজকে আমরা প্রাক্তন সিএম গুজরাটকে হারালাম। 28শে জানুয়ারি 2023 সেদিনকে তিনটে প্লেন একসঙ্গে ভেঙে পড়েছিল। তিনটে প্লেন একসাথে? তিনটে, তার মধ্যে দুটো ছিল আইএফএ, ইন্ডিয়ান এয়ারফোর্সের, একটা মিরাজ আর একটা Su-30। থার্ড এয়ারক্রাফটটা ছিল একটা চার্টার্ড এয়ারক্রাফট, সেটা রাজস্থানের ভারতপুরে ভেঙে পড়েছিল ওই একই দিনে। যে হেলিকপ্টারটা আমাদের প্রাক্তন সিডিএসকে নিয়ে যাচ্ছিল জেনারেল বিপিন রাওয়াতকে, সেইটা যেভাবে ক্র্যাশ করেছিল সেইটার ওপরে আমার সন্দেহ আছে। এবং আর একটা Su-30 আমাদের ক্র্যাশ করেছিল তেজপুরের কাছে বোধহয়। তো আমরা জানি আমাদের হস্টাইল এনিমি কারা, তো তারা কিন্তু আমি নাম করেই বলছি, চায়না এই ডাইরেক্টেড এনার্জি ওয়েপনে টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে, এবং ভারত আজকে এর মধ্যে 4th কিংবা 5th পাওয়ার, বিকজ আফটার রাশিয়া, চায়না, ইউএস আর ইসরায়েল ডেভেলপ করে ফেলেছে কিংবা ডেভেলপিং প্রসেস। ভারত অলরেডি ডেভেলপ করেছে একটা 30 কিলোওয়াটসের ডাইরেক্টেড এনার্জি ওয়েপন, যেটা 5 কিলোমিটার ওপরের এরিয়াল ভেহিকেলকে টার্গেট করতে পারে। এবং আর একটা করতে চলেছে যেটা 300 কিলোওয়াটস, সেটা 24 কিলোমিটার্স। এটাকে আপনি ফিটে কিন্তু কনভার্ট করবেন, তাহলে বুঝতে পারবেন। প্রি ফ্লাইট চেকটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেখানে ইঞ্জিন থার্স্টটাও স্যার এগ্রি করবেন যে ইঞ্জিন থার্স্টটা চেক করা হয়। তো ইঞ্জিন থার্স্টে যদি সেই সময় কোনো প্রবলেম থাকে সেটা অটোমেটিকলি ধরা পড়বে। এখন ম্যানুয়াল চেকিং হয় না, এখন ইলেকট্রনিক চেকিং হয়। তো সেইখানে ওটা ওঠার পরেই 625 ফিট অল্টিটিউড গেইন করেছিল, তারপরে পড়ে গেল। তো সেদিনকে আমি যেমনি আলোচনা করছিলাম, তখন আহমেদাবাদের টেম্পারেচার ছিল 40 ডিগ্রিজ। সেই সময় হটার ক্লাইমেটে কি হয়, ডেন্সনেস অফ এয়ারটা কম থাকে, তো সেই জন্য ফুল রানওয়েটা নিতে হয়। তো সেই সময় আপনার ওই স্পিডটা কম থাকে, এবং তার জন্য ফ্ল্যাপস স্ল্যাটের পজিশনটা থাকে 5 মানে অ্যাঙ্গেল ডিগ্রিজ। তো সেইটা ছিল কি না জানা নেই। আমি একটা ভিডিও রিসেন্টলি পেয়েছি, একটি বাচ্চা ছেলে ভিডিওটা তার ছাদ থেকে তুলছিল, তাকে এখন পুলিশ ইন্টারোগেট করছে। তো সেইটাতে দেখে আমি নিশ্চিত হতে পারছি না ফ্ল্যাপ 5 পজিশনে ছিল কি না ফ্ল্যাপস, কিন্তু এইটা নিয়ম। আর তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে হিউম্যান এরার। একটা জিনিস, যখন আমরা জানি যে প্লেনটা ওঠার পরে চাকাগুলো পেটের মধ্যে ঢুকে যায়, তো সেটাকে বলে রিট্রাকশন, তো ল্যান্ডিং গিয়ার। তো সেই সময় কমান্ডার কো পাইলটকে বলেন গিয়ার আপ। তো গিয়ার আপ যখন বলেন, সেই সময় গিয়ার আপের
যে সুইচটা থাকে, আমি খুব সকলের সাধারণ যারা দর্শকরা দেখছেন তাদের বোঝার জন্য বলছি, সেইটা অ্যাপ্লাই না করে তিনি হয়তো ভুল করে ফ্ল্যাপেতে হাত দিয়ে দিয়েছেন, এবং সেইখানে একটা ব্যাপার থাকে আপনার ওর যে কার্ভেচারটা থাকে উইংয়ের, মানে এয়ারফয়েল আমরা বলি, সেইখানে যদি কোনো তারতম্য হয় সেইটা কিন্তু প্রবলেম করে। তার সঙ্গে আর একটা ব্যাপার হয় যেটা হচ্ছে আপনার লাগেজ যদি কার্গো হোল্ডে আপনার, আমি নিজে দুটো এয়ারলাইনে কাজ করেছি, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ফরেন এয়ারলাইন্স, আর একটা ডোমেস্টিক এয়ারলাইন অত্যন্ত নাম করা। তো সেখানে কার্গো হোল্ডে আমাদের এই লোড ফ্যাক্টরটা কিন্তু খুব সাংঘাতিক, লোড রিম শিট তৈরি করতে হয়। তো সেইটা পাইলট দেখে, চেক করে, এটা ডিজিসিও চেক করে, তারপরে কিন্তু ক্লিয়ারেন্স পায় এয়ারক্রাফটটা। সেইটা যদি হট করে সরে যায় একদিকে, স্ট্যাবিলিটিটা নষ্ট হয়ে যায় এয়ারক্রাফটে। এবং এই ক্ষেত্রে কোনটা হয়েছিল সেইগুলো হয়তো এর বেশি এখন হয়তো, মানে যতক্ষণ না রেডিও কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলছি, পাইলট মেড এটা বলতে পেরেছিল, বাট হি হ্যাড হার্ডলি এনি টাইম, ওনার কাছে কোনো টাইমে ছিল না। 35 সেকেন্ডে নেমে গেলেন, তার মধ্যে আপনি কি বলবেন আর? তো সেই জন্য হয়তো তাকে পাইনি, কেননা রেডিও কমিউনিকেশন সেখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকে, এপিইউ থাকে, অল্টারনেটিভ পাওয়ার ইউনিট থাকে, সেই জন্য রেডিও কমিউনিকেশন তার বেশি আর সে কিছু করতেই পারেনি। কিন্তু এইগুলো হচ্ছে প্রবাবল কজ। ঠিক, আমি তাপসদার কাছে যাবো। তাপসদা, এটা তো একটা ব্যাপার। আরেকটা হলো যেটা নিয়ে আমরা টানা খবর করছি, যে আমাদের কলকাতা এয়ারপোর্টের আশেপাশে প্রচুর বড় বড় বাড়ি রয়েছে, প্রচুর ঘিঞ্জি এলাকা রয়েছে, সেগুলো দিয়ে নজরদারিটা কেন এতদিন হয়নি, এখন কেন হচ্ছে? তাপসদা, এ বিষয়ে আমি বলতে পারি যে এতদিন কেন হয়নি, এখন কেন হচ্ছে, এই কথাটা কিন্তু একেবারেই সঠিক নয়। এই জন্যই বলবো যে এই যে রেগুলেশন, যে আশপাশের বাড়ি কতটা উচ্চতা হবে বা কোনো স্ট্রাকচার কতখানি হবে কোথায়, সেটা কিন্তু অনেক বছর ধরেই আছে। এবং এটা শুধু কলকাতায় নয়, সারা দেশ জুড়ে যেখানে এয়ারপোর্ট আছে সেখানেই কিন্তু এই রেগুলেশনটা আছে। অর্থাৎ আপনি এয়ারপোর্টের আশপাশে কোথাও কোনো কিছু বিল্ডিং বা কোনো স্ট্রাকচার করতে গেলে এয়ারপোর্ট থেকে একটু পারমিশনের প্রয়োজন পড়ে। কিসের জন্যে? হাইটের জন্যে। এই হাইটটা কিন্তু সেই এয়ারপোর্ট থেকে যেসব প্লেন উঠবে বা নামবে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। আর আরেকটা কথা বলি, এটা শুধু আছে নয়, এটা কিন্তু এই যে এনওসিটা পাওয়া হয় এয়ারপোর্ট থেকে, এটা কিন্তু একেবারেই বিনামূল্যে দেয়া হয়। এর জন্য কোনো রকমের ফিজ কিন্তু আমাদের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা নিয়েও আবার নতুন করে না কোনো করাপশন শুরু হয় না। আমি এই জন্য বলছি কথাটা, তার কারণ হচ্ছে যে আমাদের কারণটা হচ্ছে এই যে এটা করা হচ্ছে, যিনি বিল্ডিং করবেন তিনি তো বিল্ডিং করবেন, তার তো নিজের জায়গা, নিজের জমি, তিনি বিল্ডিং করবেন লোকাল অথরিটি থেকে পারমিশন নিয়ে। কিন্তু এয়ারপোর্ট থেকে যেটা করছে, যে হাইট রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এয়ারক্রাফট সেই এয়ারপোর্ট থেকে যেসব প্লেন ওঠানামা করছে তাদেরকে সেভ করার জন্যে। সুতরাং সেই এয়ারপোর্ট এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইন্টারেস্টের মধ্যে আছে। পাইলট এবং এটিসিও শুধু তাই না, কনসার্ন যারা আছেন ইঞ্জিনিয়ার, তাদেরকে কিন্তু তাদের কতখানি কাজ করবে, কিভাবে কাজ করবে, সবটাই গাইডেড বাই ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। ইভেন ক্যাবিন ক্রু, হ্যাঁ, ইভেন ক্যাবিন ক্রু। আমি যেটা বলতে চাইছি, শুধু তাই না, আমাদের শুধু এটিসি এবং পাইলট এবং যারা কনসার্ন যারা আছেন, তাদের কিন্তু প্রত্যেক দিন ওই ডিউটির আগে তাদেরকে একটা কম্পালসারি ব্রেথ অ্যানালাইজার টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, এবং যার পরিমাণ হচ্ছে 0.00। আমি এখানে জানাচ্ছি 0.00, নো টলারেন্স। ব্রেথ অ্যানালাইজারে কোনো টলারেন্স মানে করা হয় না, অ্যাকসেপ্ট করা হয় না। পজিটিভ হলে 6 মাস বসিয়ে দেবে। এটা আমি জানাচ্ছি যে আমরা কতখানি স্ট্রিক্ট, আমাদের এভিয়েশনের ব্যাপারে কতখানি আমরা সচেতন সেটা জানানোর জন্যে প্রত্যেক বছরে র্যান্ডামলি, যেটাকে বলা হয় নার্কো টেস্ট, যেটাকে বলা হয় সাইকো অ্যানালিটিক টেস্ট যেটা বলা হয়, অর্থাৎ করা হয়, এটা র্যান্ডামলি করা হয়, কারোর কোনো ড্রাগ রিলেটেড কোনো সমস্যা আছে কিনা এটাও কিন্তু করা হয়। কোথাও যদি আপনার এই কোনো ত্রুটি আপনার নজরে আসে, আপনি জানান, তার উপরে ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন হয়ে যা বেরিয়ে আসবে, আইদার টেকনোলজি অর ট্রেনিং, এই দুভাবে সেটাকে আবার
কিভাবে সেফটিটাকে বাড়ানো হয়, অর্থাৎ সেফটি কালচার কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট ইন আওয়ার এভিয়েশন সেগমেন্ট। বোয়িং যখন যখন বোয়িং ড্রিমলাইনার যখন সেখান থেকে প্রোডাকশন হলো 2011-তে যখন সার্ভিসে এলো, এর প্ল্যানিংটা হয়েছিল, একটু আমি পিছিয়ে যাই, 2004-এ শুরু হয়েছিল এই বোয়িং ড্রিমলাইনারের যে কীভাবে একটা তৈরি হবে। অল নিপ্পন এয়ারলাইন্স 50টি এয়ারক্রাফটের অর্ডার দেওয়া হয় যে আমাদেরকে আপনারা বানিয়ে দিন। টার্গেট ছিল 2008, কিন্তু বারবার সেই টার্গেট ফেল হয়েছে, বারবার টার্গেট ফেল হয়, শিডিউল বারবার ফেল হয়, এবং সেইখানে কোনো কম্প্রোমাইজ হয়নি। তো আমি যেটা বলতে চাইছি যে সেফটি এবং শিডিউল কাকে বেশি প্রায়োরিটি দিয়েছে সেটা কিন্তু আজকে ভাবার সময় এসছে। এই আপনার এই মঞ্চটাকে আমি এইটুকু আমি যারা ফ্লাই করছেন বা ফ্লাই করবেন তাদের অন্তত এইটুকু অ্যাসিওর করতে চাই যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজিসি কিন্তু এ ব্যাপারে ভীষণ কড়া, এবং আমাদের পিউনিটিভ অ্যাকশন ইজ ভেরি স্ট্রিক্ট যদি কোথাও কোনো ত্রুটি থাকে। কিন্তু আমার মনে করবেন না, কারণ মানে অন্যান্য দেশ তারাও দেখছে, এবং যেহেতু একই ভাষা আমরা পাশের দেশের সাথে শেয়ার করি, এবং বিপুলভাবে বাংলাদেশেও 1 নম্বর চ্যানেল রিপাবলিক নেটওয়ার্ক, সেখানকার যারা সোশ্যাল মিডিয়া ইউজার্স তারা এখন বলতে শুরু করেছে, যেটা আমাদের জন্য অপমানজনক, যে ইন্ডিয়ার ফ্লাইট কিন্তু সেফ নয়, একেবারেই ঠিক নয়। এটা যদি আপনি একটু বলেন। একেবারেই ঠিক নয়। আমি বলে তারপরে গত 14 বছরে এই একমাত্র এই যদি আমি ড্রিমলাইনের কথা বলি তাহলে 14 বছরে এই প্রথম কোনো হাল লস্ট, অর্থাৎ একটা এয়ারক্রাফট ক্রাশ হলো। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এতগুলো প্রাণ চলে গেল, দুঃখজনক ঘটনা, তার বেরিয়ে আসবে কিভাবে, কেন হলো, কিভাবে হলো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যেটা হলো 2013-তে কিন্তু নানান রকমের সমস্যার জন্য এই FAA কিন্তু সমস্ত ড্রিমলাইনার গ্রাউন্ডেড করে দেওয়া হয়েছিল, যেটা কখনো বোয়িংয়ের আর কোনো এয়ারলাইন্সের করা কোনো এয়ারক্রাফটের করা হয়নি। ঠিক ঠিক ক্যাপ্টেন, আপনি বলছেন সংক্ষেপে, তারপরে আমি রাজপুত্র। একটা ছোট্ট কথা বলছি, যে আমি যে আগে এয়ারলাইনে ফ্লাই করতাম সেখানে সব ফরেন P1 ছিল, মানে কমান্ডার ছিল। তো আমরা সব P2 যারা ছিলাম, যেসব ক্যাপ্টেনরা P2 ছিল তারা পুরো ইন্ডিয়ান। তো ব্রাজিলিয়ান পাইলটরা ভীষণ ইন্ডিয়ান মেন্টালিটি। ওরা তখন বলেছিল যে আমরা সত্যিই অবাক হচ্ছি যে আপনাদের এখানকার গ্রাউন্ড স্টাফ বা পাইলটদের কাজ দেখে, কারণ ওখানে ওরা ভীষণ টাইম মেনটেন করে চলে। মিনস আমাকে 5 মিনিট কাজ করতে দেওয়া হয়েছে, আই উইল ডু দ্যাট টাইম অনলি। বলছে আমরা বিভিন্ন দেশেও কাজ করেছি, তাদের সেখান থেকেও এতটা মানে মন খুলে কাজ করা বা আন্তরিকতায় কাজ করা কিন্তু তারা দেখেনি। সেই জন্য ওদের কাছ থেকে যা শোনা, যে কলম্বিয়ান পাইলটও ছিল, ব্রাজিলিয়ানও ছিল, ওরা তখন বলেছিল যে তোমাদের লোকজন কিন্তু ভীষণ মানে রেসপেক্টফুলি কাজ করে এবং মন দিয়ে কাজ করে। এটা আমার ফরেন পাইলট থেকেই শোনা, তো আমার তখন ভালো লেগেছিল। পায়েল ম্যাডাম এবং এখানে আরেকজন আছেন রাজপুত্র, উনিও আছেন, তো উনি বলবেন অ্যাজ এ প্যাসেঞ্জার হিসেবে তার এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে ডিলে আমরা শুনি, ডিলে হয়, কেন ডিলে হয়? এই যে আপনারা বসে আছেন বা আপনারা সেটা একটু জানা দরকার। তার কারণ হচ্ছে যে আমাদের একটা সিস্টেম চালু আছে, আমাদের করা হয়েছে, সেটা হচ্ছে CATFM, সেন্ট্রাল এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট। অর্থাৎ হয় কি, যেসব বিজি এয়ারপোর্ট, অর্থাৎ দিল্লি এয়ারপোর্ট বা মুম্বাই এয়ারপোর্টে একসঙ্গে দেখা যায় বিশেষ একটা সময়ে অনেকগুলো এয়ারক্রাফট একসঙ্গে যে পৌঁছচ্ছে, সেখানে যে দেখা যাচ্ছে যে একসঙ্গে যদি 10টা বা 15টা বা 20টা প্লেন যদি একসঙ্গে তার উপরে যে পৌঁছয়, তাহলে হয় কি, দেখা যাবে যে 20th বা এয়ারক্রাফট, যে লাস্ট এয়ারক্রাফট যেটা আছে, সেটা হয়তো প্রায় 45 মিনিট পরে যে ল্যান্ড করছে। এই যে এতক্ষণ যে আকাশে যে তাকে ঘুরতে হচ্ছে, তার জন্যে তো এটা ন্যাশনাল এক্সচেকার, তো এটা তো একটা এতগুলো ফুয়েল বার্নিং হচ্ছে। সেই জন্যে করা হচ্ছে কি, CATFM এর মধ্যে দিয়ে করা হলো কি, সিস্টেমেটিক্যালি যেখান থেকেই যেই আসুক না কেন তাকে এমনভাবে ডিপার্চারটা কন্ট্রোল করা হচ্ছে, ডিপার্চার টাইমটা, যাতে মিনিমাম টাইমে সে ওখানে ল্যান্ড করতে পারে। বুঝতে পেরেছি। আরেকটা পাইলট আসার আগে ছোট করে, সেটা হচ্ছে যে আপনি যে মেনটেনেন্সের বিষয়টা বলছিলেন, আমার একটু জানার ইচ্ছে যে মেনটেনেন্স কারা দেখবেন? মানে বোয়িং ধরুন বিক্রি করে দিলেন, তাহলে এরপর কি এয়ার ইন্ডিয়া দেখবে নাকি এয়ার ইন্ডিয়া দেখবে? এয়ার ইন্ডিয়া কোনো দায়িত্ব আছে কি সেখানে? বোয়িং এর দায়িত্ব আছে কি, এরা দে উইল বি ট্রেন্ড বাই বোয়িং। এরা মেইনটেনেন্সের দায়িত্ব হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়া, কিন্তু দ্যাট উইল বি সুপারভাইজড বাই ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ঠিকমতো মেইনটেনেন্স হচ্ছে কিনা, বা আমাদের যে প্রসিডিউর, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফলো করা হচ্ছে কিনা, রেগুলার চেক হচ্ছে কিনা, সেটা দেখার দায়িত্ব কিন্তু এভরিডে যে রুটিন চেকআপ সেটা তো কোম্পানি করবে, সেটা একেবারে তাই করবে। ঠিক তাই। আরেকটা যেটা DGCA 15টা নোটিশ ইস্যু করলো, এটা আমি আগের দিনেও বলেছিলাম। 15টা নোটিশ তখন যে খবরটা আসছিল 2 মাসে ইস্যু করেছে,
তারপর ডিজিসি, এখন সেই ডিজিসি তো আমাদের এশিয়ান ওয়াচডগ, তো সে কেন ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, সে এখন নটা ড্রিমলাইনারকে এ করে দিয়েছে। এগুলো কি ব্যাপার রাজপুত্র, পুরোটা শুনলে কনভিন্সড হলে, যদি কনভিন্স না হও কেন? যদিও আমি ব্যাপারটাকে লঘু করতে চাই না, যে চোর পালালে বুদ্ধি বাড়ে। ভারত সরকারের কাছে 12 বছর, অফিসিয়াল পিরিয়ড অফ টাইম বলছি, 12 বছর সময় ছিল এই জিনিসটাকে প্রিভেন্ট করা, স্ট্রেট অ্যাওয়ে একদম এই জিনিসটাকে প্রিভেন্ট করা। কিভাবে? 2013 আল জাজিরার রিপোর্ট, 2013 আল জাজিরার কিছু জার্নালিস্ট গিয়েছিল সাউথ ক্যারোলাইনার সেই ওয়্যার হাউসটাতে, সেই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটাতে, যেখানটাতে গিয়ে জিজ্ঞাসা করেছিল বোয়িংয়ের এই 787 ম্যানুফ্যাকচারিং হচ্ছিল ড্রিমলাইনার, সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছিল ওয়ার্কার্সদেরকে, ইউ আর মেকিং দিস এয়ারক্রাফট, উড ইউ ফ্লাই ইন দিস? ওয়ার্কারগুলোকে ব্লার করতে হয়েছিল ফেসটা, বলেছিল নেভার, বলেছিল নেভার। তখন থেকে এটাকে নিয়ে ফ্ল্যাগ করা হয়েছিল। তারপরে বোয়িং 737, তো ডেফিনেটলি স্যার তো ভালো করে জানবেন, আপনারা সকলেই আপনারা বিশেষজ্ঞ, আপনারা খুব ভালো করে এটা জানবেন। তারপরে এলো 737 ম্যাক্স নিয়ে অশান্তি, এওএ সিস্টেমটা নিয়ে। একটা প্লেন জানানোই হয়নি, পাইলট গাইড বুকে, হ্যান্ডবুকের মধ্যে দেওয়াই হয়নি, একটা প্লেনে এমক্যাস সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো বোয়িংয়ের তরফ থেকে, এওএ সিস্টেম। নিজে নিজে প্লেনটা নোজ ডাইভ করছে, কারেক্ট মি ইফ আই এম রং স্যার, নিজে নিজে প্লেনটা নোজ ডাইভ করছে। তো এই ধরনের ঘটনা ভারতবর্ষ তখন থেকে সময় পেয়েছিল, কিন্তু এই ভারতবর্ষ এই এভিয়েশন মিনিস্টার, আমি কোনো একটা পার্টির একটা সরকারকে বলছি না, তারপর তো মাল্টিপল সরকার আছে এখানে। এভিয়েশন মিনিস্ট্রির কাছে সময় ছিল এই জিনিসটাকে প্রিভেন্ট করার, নেগলিজেন্স তো হয়েছে। এতগুলো হুইসেল ব্লোয়ার রিপোর্ট ছিল যেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে 11টা এয়ারক্রাফটের নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে যে এই এয়ারক্রাফটগুলো ফল্টি রয়েছে। ইউএসএ কংগ্রেসের হিয়ারিংয়ের সময় বলা হয়েছে যে 11টা এয়ারক্রাফটের জন্য 6টা বিক্রি করা হয়েছে এয়ার ইন্ডিয়াকে, তার মধ্যে এই একটা হচ্ছে এই এয়ারক্রাফটটা যেটা ক্র্যাশ করলো, সেটা 6টা বিক্রি করা হয়েছে এয়ার ইন্ডিয়াকে। এই সমস্ত তথ্য প্রমাণ ভারত সরকারের কাছে ছিল, কিচ্ছু করতে পারলো না। বেশ, ক্যাপ্টেন লাস্ট আপনার উত্তর। না, যে কোনো রিপোর্টই একটা বোয়িং সম্বন্ধে যেগুলো বললো এগুলো ট্রু ফ্যাক্ট। এখন যে কোনো ঘটনাই ঘটুক বা ডিজাস্টার ঘটুক, 300 বোয়িং 787 আছে, তার মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট, এই মুহূর্তে লাস্ট, যেটা এরকমভাবে একটা ডিজাস্টার হলো। যখন কোনো কিছু ঘটে না এভিয়েশনে, এটা একটা না টিম ওয়ার্ক, এটা আমি কাউকেই বলতে পারবো না এটা ওর জন্য হয়েছে, এটা তার জন্য হয়েছে, এটা সবাই এর মধ্যে রয়েছে। নিজের প্রাণ নিজে নিয়ে নেবে না, পাইলটকে দোষ দেওয়া উচিত না। আমি সবাইকে নিয়ে বলছি, এখানে এটা যেহেতু টিম ওয়ার্ক, সে একটা সামান্য লোডার থেকে শুরু করে পাইলট, ইঞ্জিনিয়ার, হ্যাঁ গভর্নমেন্টও এখানে রয়েছে। তো এই যখন এই ব্লেমটা আসবে সবার মধ্যে কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউট করে নেওয়া উচিত। এবার যতক্ষণ না ব্ল্যাক বক্স আসছে, তখন ব্ল্যাক বক্স থেকে আমরা এক্স্যাক্ট ডিটেলসটা পাবো, এর কি থেকে কি। আই এগ্রি উইথ ইউ স্যার। আমি স্যারকে একটা ছোট্ট কথা বলি স্যার, আমার বক্তব্য যে ব্ল্যাক বক্স ইনভেস্টিগেশন রিপোর্ট তো আসবে। এখানে এতজন এক্সপার্ট বলছে যে র্যাট ডিপ্লয়েড হয়েছিল, অনেকেই বলছে, বাট দিস ইজ আ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, দো পরবর্তীকালে এটা জানা যাবে RAT ডিপ্লয়েড হয়েছিল কিনা, বাট অনেকেই বলছেন RAT ডিপ্লয়েড হয়েছে, তার মানে ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়েছিল স্যার। তার মানে এটা যদি হয়ে থাকে তাহলে তার এতগুলো চেকবক্স রয়েছে যেগুলোকে ফলো করে আসা উচিত ছিল, একটা কারোর চোখে পড়লো না জিনিসটা। এবার আমি বলছি র্যাট নিয়ে তো আমি বিগত 2 দিন ধরে দেখছি। ফার্স্ট অফ অল র্যাট তখনই ডিপ্লয় হয় যদি হাইড্রোলিক ফেল হয়, ইলেকট্রিক্যাল ফেল হয়। আর এই 35 সেকেন্ডের ফ্লাইটে পাইলট খালি মেডে, আপনি চিন্তা করুন, পাইলট খালি মেডে কল দিতে পেরেছে, তার অ্যান্সার কিন্তু রিসিভ করতে পারিনি। অ্যান্ড আমি যা ভিডিও দেখেছি, টেক অফ করার পর, জমি ছাড়ার পর 15 না 14 সেকেন্ডে গিয়ে ও কিন্তু বসে গেছে। সো এই ডিউরেশনে সে র্যাট ডিপ্লয় করবে না ল্যান্ডিং গিয়ার তুলবে, যখন কিনা 50 to 60 ফিটে ল্যান্ডিং গিয়ার আপ হওয়া উচিত, সেটা করতে পারেনি। এই 14 সেকেন্ড বা 15 সেকেন্ডে ড্র্যাগটাও হয়েছে। হ্যাঁ, ব্র্যাকটা হয়েছে কিনা এটা অনেকে সাবজেক্ট ইনভেস্টিগেশন, এটা একটা সাবজেক্ট ইনভেস্টিগেশন। আমি একটা যেটা ছবি, আপনি স্যার একদমই মানে আমরা সবাই তো একটা কোশ্চেন মার্কে রয়েছি, যেখান থেকে ছবিটা নিয়ে দেখানো হয়েছে র্যাট কিন্তু সামনের দিকে থাকে, হ্যাঁ নোজের সামনে, কিন্তু যখন ওটা বসছিল প্রায় 7 ডিগ্রি অ্যাঙ্গেল অফ অ্যাটাকে ছিল, হ্যাঁ
ঠিক আছে না? এবার ছবিটা তুলেছে পেছন থেকে, যদি আমি প্র্যাকটিক্যালি চিন্তা করি 7 ডিগ্রি নোজ আপে কিন্তু আমি র্যাটটা কিন্তু দেখতে পাবো না, নিচে একটা কালো স্পট একটা ছবিতে দেখাচ্ছে, কিন্তু আমি ডাইরেক্টলি উইদাউট দ্যাট কনক্লুশন যে ব্ল্যাক বক্স বেরোনোর পর যে র্যাট ডিপ্লয় হলো কি না বলতে পারবো না, অনেক কিছু হতে পারে। সো মেনি থিংস আর দেয়ার, স্যাবোটেজ, আমার ফিউল লাইন ব্লক হয়ে গেছে এফওডির জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি। না আমি বলছিলাম যে আপনার রিট্র্যাক্ট যদি না করতে পারি ড্র্যাগটা তো তাহলে হবেই না, না হবে না। এইটা আপনার ল্যান্ডিং গিয়ারটার কথা বলছি আমি। ল্যান্ডিং গিয়ার তো ডাউন ছিলই, টিল 400 ফিট অবধি ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, 400 ফিট অবধি, তার জন্য তো একটা বিরাট ড্র্যাগ ক্রিয়েট হচ্ছেই, রাইট স্যার, যার জন্য আমি পাওয়ারটা দিতে পারছি 42 ডিগ্রি। এটা তো স্যার টেকনিক্যালিটিজের বিষয়, কি কারণে হয়েছিল সেটা নয়। আজকে আমাদের এখানে বিষয় কিন্তু সরে যাচ্ছি, এত টেকনিক্যাল ডিটেইলসে গেলে পাবলিক উইল বি কনফিউজড। আমার উই শুড নট গো ইনটু দিস মাচ। আমি স্যার টেকনিক্যালিটিজে যেতে চাইছি না, কিন্তু আমার কাছে আজকের মোশন যেটা ছিল সেখান থেকে আমরা একদম ডেভিয়েট করে গেছি, আমরা ওই পয়েন্টে কোনো কথাই হয়নি। ঠিক তাই, আমি তাহলে ইউ কাম ব্যাক টু দ্যাট মোশন। আপনি বলুন আপনার পার্টটা। আপনাদের মোশন যে আপনারা রেখেছেন যে এটা কি মনোপলির জন্য হচ্ছে, আর মনোপলির ব্যাপারে যেটুকু তথ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটসে আমাদের ডোমেস্টিক ক্যারিয়ার যারা, আমাদের দেশের যে ক্যারিয়ার যারা, তারা কটার ফ্লাই করে, তাতে এয়ার ইন্ডিয়ার যে পার্সেন্টেজটা মোটামুটি রাফলি ধরা যেতে পারে 25%, 23%, 20 আমি ম্যাক্সিমাম ধরলাম। তারপরে আসবে ইন্ডিগো 18%, রাইট, তারপরে আসবে স্পাইস জেট, সেটা 2.5%, 2.5%। এখন এয়ার ইন্ডিয়ার যে পার্সেন্টেজ অফ ফ্লাইট ইন ইন্টারন্যাশনালি, অপারেটিং ইন্টারন্যাশনালি, সেটা ডেফিনেটলি অন্য এয়ারলাইন্সগুলোর থেকে একটু বেশি আছে, কিন্তু যদি ওভারঅল দেখা যায় তাহলে দেখা যাবে যে বিদেশি যে এয়ারলাইন্সগুলো আছে দে ফ্লাই 55%, আর ইন্ডিয়ান ক্যারিয়ার যারা দে ফ্লাই অনলি 45%। মানে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু অপারেট করে ইন্টারন্যাশনাল যে এয়ারলাইন্সগুলো সেইগুলো। আমাদের দেশের এয়ারলাইন্সগুলো এর মধ্যে হার্ডলি 45%-এরও কম, ইট ইজ লেস দ্যান 45%। তার মধ্যে এয়ার ইন্ডিয়া আসবে ম্যাক্সিমাম, খুব টেনে টুনে 48%, 25%, 40%, ম্যাক্সিমাম, 23 আর আরও কম। 40%। তার কারণটা কি হচ্ছে, এয়ার ইন্ডিয়া মার্জারের আগে তো বিস্তারা কিছু ফ্লাই করতো, এয়ার ইন্ডিয়া করতো, তো বিস্তারার ফ্লাইটগুলো তো এয়ার ইন্ডিয়ার নামে এখন চলছে, সেই জন্য সংখ্যাটা একটু বেশি। আদারওয়াইজ ইন্ডিগো একক হিসাবে ইন্ডিগো কিন্তু বেশি ফ্লাইট অপারেট করে। একদম ছোট করে, আমার একদম সময় শেষ। এতগুলো এয়ারলাইন কোম্পানি ইন্ডিয়ান গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনের জন্য ঠিক কথা বলছে। টেকনিক্যাল পার্টগুলো থাকবে, আমি বলছি না টেকনিক্যালিটিস ঢুকছি না, আমার তো যোগ্যতাই নেই টেকনিক্যালিটিস নিয়ে বলা, আমি তো ঢুকছি না এর ভিতরে, আমি তো অজ্ঞই ব্যাপারে। কিন্তু আমার পরিষ্কার কথা হচ্ছে এতগুলো এয়ারলাইন কোম্পানি ইন্ডিয়ান গভর্নমেন্টের স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশনসের জন্য টিকতেই পারলো না। কিংফিশার নয়, ঠিক আছে, মালিয়া চোর, আমি ভুলে গেলাম। জেট এয়ারওয়েজ টিকতে পারলো না, প্যারামাউন্ট এয়ারওয়েজ পারলো না চালাতে, বিভিন্ন এয়ারক্রাফট রয়েছে, এত স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশনস রয়েছে, কিন্তু থাকা সত্ত্বেও বোয়িং এর এগেইনস্টে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন চলছিল, সেটাকে দিনের পর দিন নেগলেক্ট করা হয়েছে। কেন? তার জন্যই তো আজকে এই ঘটনা। একদম আমি 30 সেকেন্ডে আপনার থেকে এবং আর্যদার থেকে এর একটা ক্লোজিং স্টেটমেন্ট নেব। কি অপশন? সত্যিই তো অনেক কোম্পানি তারা বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে এভিয়েশন সেক্টরে, নিয়ম আছে, কিন্তু তার পাশাপাশি বোয়িংয়ের মতন সংস্থা যদি কোনো অ্যানোমালি করে বা কোনো ধরনের কোনো গন্ডগোল করে, কি ব্যবস্থা নেবে ভারত? এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার সঙ্গে প্রায়, আমি যদি ড্রিম লাইনারের কথা বলি, প্রায় 34-35টা ড্রিম লাইনার, 34 ড্রিম লাইনার এয়ার ইন্ডিয়ার সাথে আছে। আর ইন্ডিগো 6টা ড্রিম লাইনার নিয়েছে ওয়েটলিজে। তো এখন নেয়ার পরে যেটা হয় কি, সবসময় মানে এদের টেকনিক্যালের জন্য আমাদের বোয়িংয়ের উপর ডিপেন্ড করতে হয়, কিন্তু একটা প্রোডাক্ট যখন এখানে আসে তারপরে মেনটেন্যান্সের দায়িত্ব হচ্ছে এয়ার ইন্ডিয়ার, কিন্তু বাকি জিনিসের জন্য ইঞ্জিন বা সব কিছুর জন্য কিন্তু বোয়িং বা জির ওপরে বা জেনারেল ইঞ্জিনিয়ারিং তাদের উপর কিন্তু ডিপেন্ড করতেই হয় আমাদের। বুঝতে পেরেছি। খুব বেশি আমাদের কিছু এখন এই কন্ট্রোলটা আছে এফএ এর উপরে। যেমন আমি একটু আগে বললাম 2013-তে
বিশেষ সব থেকে বেশি ব্যাটারির সমস্যার জন্যে বেশ কিছু ফ্লাইটকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছিল এবং অল ওভার ওয়ার্ল্ড সমস্ত ড্রিম লাইনারকে গ্রাউন্ড করে দিয়েছিল, সেটা FAA এর জন্যই। আবার 3 মাস পরে FAA সার্টিফিকেশনের পরে আবার তারা ফ্লাই করতে শুরু করে। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে DGCA বা আমাদের যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে যে এগুলোকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা, আমাদের ইঞ্জিনিয়ার করছে কিনা সেটা দেখার। বাকি যে মেজর যে টেকনিক্যাল ইস্যু, আমারও মনে হয়, আমি একমত যে দে শুড টেক আপ উইথ দ্য বোয়িং কোম্পানি। ঠিক ঠিক আর্যদা, আমি এটাই বলবো স্যার, যেটা বলছিলেন আমি একমত। তার সঙ্গে মানে আমরা কি করে রিলিভড হব? আমাদের কাছে এই মুহূর্তে আমরা টাকা 1 টাকা করে জমিয়েও আমি আমার কর্মস্থলে যাওয়ার জন্য আমি 5,000 টাকা 7,000 টাকা রেখে দিচ্ছি, কিন্তু তারপরে যেতে পারবো কিনা আমরা কেউ জানি না। আর শুধু তাই না, যদি অনেকটা অ্যাসিওর করলেন আপনারা যারা এভিয়েশনে আছেন, তারা বলছেন যে প্লেনে যাত্রাটা সবচেয়ে সেফ। এটা অন্তত আমরা এই হাউস থেকে একেবারে নিতে পারি। আমি এই সুযোগটাই নিচ্ছি, আজকের এই প্ল্যাটফর্মে সুযোগটাই নিচ্ছি মানুষের কাছে, মানুষের আস্থা ফিরিয়ে আনার। কারণ আমাদের আধুনিক জীবনে আমাদেরকে ফ্লাই করতেই হবে, এয়ার ট্রাভেল করতেই হবে। একদম একদম। এখানে আমার অফিস আমাকে স্পন্সর করতে পারে এবং সেখানে আমার হোটেল কস্টটাও কমে যায়। আমি সকালবেলা গেলাম বিজনেস ট্রিপে, সন্ধ্যেবেলা ফিরে গেলাম। কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে মেনটেনেন্স পার্টটা, আমি এটার উপর জোর দিয়ে আসছি, সেখানে সাপোর্টাজ হয়েছে কিনা সেটা আমি যেহেতু এখন আপনি স্টিক করে আছেন যে সাপোর্টাজের পার্টটা থাকলেও, অন্তর্ঘাত থাকলেও থাকতে পারে একটা জিনিস। আর দ্বিতীয়ত আমি যেটার উপর বলেছিলাম গাছটা থাকবে না, শুধু সেদিনকে সুমন্ত মজুমদার ক্যাপ্টেন উনি বলছিলেন তো যে ওখানে বেলি ল্যান্ডিং হলে হয়তো ক্যাজুয়ালিটি কমবে, কিন্তু থাকলে রেসিডেন্সিয়াল এরিয়া থাকলে আরও মৃত্যু হার বাড়বে। আর একটা জিনিস আমি একটু বলে দিই, সিঙ্গাপুর এয়ারলাইন্স কিন্তু আমি কাজ করে এসেছি, কিন্তু দে আর মেনটেনিং আ ডিফেন্ডিং সাইলেন্স। সেটা প্রফুল প্যাটেল অ্যাকিউজ করেছেন, আমি এক্ষুনি দেখছিলাম। সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্টেক আছে 25.1% এয়ার ইন্ডিয়াতে। বেশ, এটাও একটা নতুন দিক খুললো। ছোট করে 10 সেকেন্ড, 10 একদম সময় শেষ। আমি একজন ফ্লাইট হিসেবে টিকিট নেওয়ার সময় আমাকে কি কোনো স্ক্রুটিনি করতে হবে? দেখতে হবে যে কোন ফ্লাইট 20 বছর পুরনো কি না, তার মেইনটেনেন্স কি, এগুলো কি আমাদের দেখার কর্তব্যের মধ্যে এসে গেল? না, এটা আপনার পক্ষে সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না। এটা হয় কি যে প্রথম কথা হচ্ছে যে আপনি বেছে নিতে পারেন যে আপনার অপশন কি অপশন আছে, তার মধ্যে অবশ্যই এয়ার ইন্ডিয়া একটা থাকতেই পারে অপশন। কিন্তু আমি বলি কি, এয়ার ইন্ডিয়াটা যখন সে ফ্লাই করছে, আপনি জেনে নেবেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সামওয়ান সার্টিফাইং দ্যাট এটা রাদার সেই কোম্পানি দে আর টেকিং রেসপন্সিবিলিটি, দিস ইজ এয়ারউদ্দিন, এবং একটা ফ্লাই করতে পারে একদম। এবং ঠিক সেই নোটেই আজকে এখানে শেষ করছি, আমার একদম সময় শেষ। কিন্তু আবারও বলছি, আজ সত্যি অনেকগুলো বিষয় নিয়ে আমি অন্তত জেনেছি, এবং তার মধ্যে টেকনিক্যাল যেরকম আছে, সাধারণ মানুষের কথা আছে, এবং মানুষের কণ্ঠস্বর হিসাবে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আছে। আমি জানি না যে এর থেকে এভিয়েশন সেক্টর ভারতবর্ষে তার সংস্কার আসবে কিনা, আমি এটাও জানি না যে একচেটিয়া রাজ, সেই একচেটিয়া রাজ বন্ধ হয়ে আরও বেশি করে মনোপলি, কোনো জায়গাতেই ভালো না, সেই মনোপলি নষ্ট হয়ে বড় করে অন্যান্য সংস্থাও ঢুকবে কিনা, সেফটি আরও বাড়বে কিনা। কিন্তু আবারও বলছি, এখানে যারা ছিলেন তারা শেষ একটাই কথা বলেছেন, আতঙ্ক প্লিজ করবেন না, বিমানে যাত্রা সেটা সবচেয়ে সেফ এখনো। হ্যাঁ, এর সাথে ভবিতব্য, ভাগ্য, এই সমস্ত কিছু হয়তো আপনারা জুড়ে দিতে চান, জুড়ে দেবেন হয়তো, কিন্তু কারোর যদি অপদার্থতা থাকে বা অন্তর্ঘাত থাকে, ছেড়ে দেবেন না। কথা হোক আজকে এ পর্যন্তই। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার। রিপাবলিক বাংলা কথা হোক, co-powered by স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।